গ্রামের ইতিহাস ও ভয়ের সূচনা। সন্ধ্যার সময়টা, আকাশে সূর্য ডুবে গেছে, লাল আভা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে অন্ধকার নেমে আসছে। গ্রামের নাম দিগন্তপুর। চারদিকে ধান ক্ষেত, তার মাঝে মাঝে তালগাছ আর খেজুর গাছ। কাকড়া পুকুরের ধারে সারি সারি বাঁশঝাড়। দিনে গ্রামটা যেন স্বর্গ। বাচ্চারা মাঠে দৌড়ে খেলে, মহিলারা ঘাটে গিয়ে গান গাইতে গাইতে কলসি ভরে পানি তোলে, পুরুষরা খেতে কাজ করে, আর বৃদ্ধরা মসজিদের সামনে বসে হুক্কা টেনে গল্প করে। কিন্তু রাত নামলেই গ্রামটা অন্য রূপ নেয়। গ্রামের মাঝখানে এক বিশাল বটগাছ। গাছটা এত বড় যে তার শেকড় মাটিতে সাপের মতো ঝুলে আছে। দিনের আলোয় গাছটা ছায়া দেয়, কিন্তু রাত হলেই সেই গাছ থেকে এক অদ্ভুত হাওয়া বের হয়। প্রথম পর্ব। গ্রামের বুড়ো লোকজন বলে, এই গাছ অভিশপ্ত। আজ থেকে 100 বছর আগে এখানে এক নববধূকে হত্যা করা হয়েছিল। সেই বউয়ের আত্মা শান্তি পায়নি। সে এখন শাকচুন্নি হয়ে রাতের অন্ধকারে বের হয়। বাচ্চারা যখন খেলতে খেলতে গাছের কাছে চলে যায়, তখন তাদের মায়েরা চিৎকার করে, ওদিকে যাস না, ওখানে ভূত আছে। মাঝে মাঝে গভীর রাতে কারো কারো কানে এক অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসে। কুকুরেরা হঠাৎ কর্কশ গলায় চিৎকার করতে থাকে। আবার কিছুক্ষণের মধ্যে একসাথে হুক্কা হুয়া করে কেঁদে ওঠে। গ্রামের দাদু দিদিরা গল্প বলে, শাকচুন্নি সাধারণ ভূত না। ওরা সাদা শাড়ি পরে, চুল লম্বা করে মাটিতে টেনে নিয়ে যায়। ওরা মানুষকে ডাকে, কাছে যেতেই ওদের মুখ উল্টো দিকে ঘুরে যায়। তখন যে সামনে পড়ে তার রক্ত চুষে নেয়। এই গল্পগুলো শুনে গ্রামের শিশুরা রাতে ঘুমোতে ভয় পায়। কেউ কেউ মায়ের আঁচল ধরে সারা রাত বসে থাকে। প্রথম শিকার। রাত গভীর, আকাশে মেঘ, চাঁদ নেই, শুধু দূরে দূরে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ কুকুরগুলো অকারণে ঘেউ ঘেউ শুরু করল, তারপর থেমে গিয়ে কুই কুই করে কান্না করতে লাগল। গ্রামের কৃষক করিম মাঠে তার গরু বেঁধে রেখে এসেছিল। সে লান্টার্ন হাতে বের হল। গরু না আনলে সকালে দুধ দোহাতে পারব না। তার স্ত্রী পিছন থেকে ডাক দিল, এই অন্ধকারে যেও না, শুনেছ না গাছটার নিচে নাকি ভূত আছে? করিম হাসল, আরে এসব গল্প দাদু দিদির ভয়ের কথা। আমি কি ছোট ছেলে নাকি? এখন যদি গরু চুরি হয়ে যায় তখন কি করবে? সে লাঠি হাতে মাঠের দিকে রওনা হল। রাতের হাওয়া ভারী হয়ে উঠছে, পাতার ফাঁকে ফাঁকে শীষ বাজছে। করিম যতই হাঁটে মনে হয় যেন তার পিছনে কেউ আসছে। সে কয়েকবার পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। মাঠে গিয়ে গরুকে খুঁজছে করিম। হঠাৎ তার চোখ পড়ল দূরে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। চুল এত লম্বা যে মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। করিম ভ্রু কুঁচকে বলল, কে ওখানে? এই রাতে কেন দাঁড়িয়ে আছো? মহিলা কোনো উত্তর দিল না। করিম আবার বলল, তুমি কি গ্রামের মেয়ে? হারিয়ে গেছো নাকি? মহিলা ধীরে ধীরে ঘুরল। এবার করিমের বুক ধক করে উঠল, কারণ তার মুখটা পুরো উল্টো দিকে ঘুরে গেছে। দুই চোখ রক্ত লাল, জিহ্বা অনেক লম্বা হয়ে ঝুলছে। করিম চিৎকার করে উঠল, আল্লাহ! কিন্তু তখনই শাকচুন্নি হাঁ করে ভয়ঙ্কর হাসল। তার হাসির শব্দ এত জ্বলে যে চারপাশের বাতাস কেঁপে উঠল। সে ঝাঁপিয়ে পড়ল করিমের গলায়। করিম হাত পা ছুড়ল, লাঠি দিয়ে মারতে গেল, কিন্তু কিছুতেই পারল না। শাকচুন্নির শক্তি যেন 10 জন মানুষের সমান। সে করিমকে মাটিতে ফেলে দিল, তার গলায় দাঁত বসিয়ে দিল। চারপাশ নিস্তব্ধ, শুধু শোনা গেল করিমের ভয়ার্থ চিৎকার, বাঁচাও, বাঁচাও! তারপর ধীরে ধীরে শব্দ থেমে গেল। ভোরবেলায় গ্রামবাসী মাঠে গিয়ে দেখল করিম মাটিতে পড়ে আছে। তার চোখ ফাঁকা, শরীর শুকনো, এক ফোঁটা রক্তও নেই। গরুগুলো দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে।
গ্রামবাসী চিৎকার করে কাঁদতে লাগল। একজন বলল, এটা কোনো মানুষ মারেনি, এটা শাকচুন্নির কাজ। মহিলারা বাচ্চাদের জড়িয়ে ধরে কাঁদল। পুরুষরা ভয়ে একে অপরের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। আর সেই বটগাছের ফাঁক দিয়ে তখনও ভেসে আসছিল এক অদ্ভুত হাসি, যেন কেউ দূরে বসে তৃপ্তি নিয়ে খাওয়ার পর হাসছে। গ্রাম জুড়ে আতঙ্ক। ভোরের আলো আস্তে আস্তে গ্রামের মানুষ কিছুটা স্বাভাবিক মনে করলেও রাতের সেই ভয় এখনও তাদের মধ্যে বসে আছে। মাটির ঘরগুলোতে সবাই দরজা ও জানালা বন্ধ করে রেখেছে। বাচ্চারা একে অপরকে জড়িয়ে ঘুমাতে চায়, কিন্তু দুঃস্বপ্ন তাদের ঘুম ভেঙে দেয়। গ্রামের পাড়ায় ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ল। রাতে কেউ বাইরে গেলে শাকচুন্নি তাকে খেয়ে ফেলে। করিম মারা গিয়েছে, আর কেউ বাঁচেনি। চোখের দেখা, সে সবসময় সাদা শাড়ি পরে আসে। এক সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধ মুরব্বী গ্রামের মসজিদে জড়ো করলেন মানুষকে। তিনি বললেন, শুনো সবাই, আমরা যদি একসাথে না থাকি, শাকচুন্নি আমাদের সবাইকে খেয়ে ফেলবে। রাত হলে একে অপরের সাথে থাকো, একা বের হওয়া যাবে না। আমি রাতে পাহারা দেব। গ্রামের নারী ও বাচ্চারা তেমন সাহস পেল না। মেয়েরা দোয়া পড়তে পড়তে কান্না করছিল, আর বাচ্চারা মাটিতে লুটিয়ে কাঁদছিল। রাত নামতেই ঘটতে থাকে আরও ভয়ঙ্কর কিছু। কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করে, গরু ও মহিষ দড়ি ছিঁড়ে পালাতে শুরু করে, বাতাসে হঠাৎ ঠান্ডা ঢেউ বয়ে যায়, যেন শ্বাসরোধ করা হচ্ছে। এক যুবক বলল, শাকচুন্নি শুধু মানুষের দেহই নয়, আমাদের মনকেও ভয়ঙ্করভাবে দখল করছে। আমরা যদি ভয়কে নিজেদের মধ্যে ধরে রাখি, এটি আরও শক্তিশালী হবে। রাতে অনেকেই মাঠের দিকে চুপচাপ তাকিয়ে থাকল। হঠাৎ বটগাছের দিক থেকে এক ভয়ঙ্কর কান্না। শিশুরা চিৎকার করতে লাগল, মহিলারা গলায় হাত দিয়ে কান্না থামানোর চেষ্টা করল। গ্রামের পুরুষেরা বাইরে গিয়ে দেখতে চাইল, কিন্তু দৃষ্টিতে কিছুই নেই, শুধু বাতাসে হাহাকার, গাছের পাতার শব্দ, আর দূরে অন্ধকারে চেঁচামেচি। একজন বলল, এই ভয় এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে, আর কেউ রাতের অন্ধকারে নিরাপদ নয়। গ্রামের মানুষেরা একে অপরকে সাহস দিতে লাগল, চুপচাপ থাকো, কেউ একা যেও না। কিন্তু সবাই জানে, কেউ যদি একবার শাকচুন্নির চোখে পড়ে, সে আর ফিরে আসে না। এই রাতটাও শেষ হলো, কিন্তু শাকচুন্নির কণ্ঠ এখনও বাতাসে ভেসে আছে। গ্রামবাসীরা জানে, এটি কোনো সাধারণ রাত নয়, পরের রাত আরও ভয়ঙ্কর হতে চলেছে। পুলিশের আগমন এবং শাকচুন্নির আতঙ্ক। গ্রামের মানুষ ইতিমধ্যেই ভীত হয়ে পড়েছে। কেউ রাতে বাইরে বের হতে সাহস পায় না, কিন্তু খবর ছড়িয়ে গেছে, শাকচুন্নির ভয়ে মানুষ মারা যাচ্ছে। এবার খবর পৌঁছালো থানায়। পুলিশের অফিসার রহিম এবং তার দল গ্রামে আসলো। তারা গ্রামবাসীর কাছে গল্প শুনে হেসে বলল, আজকের যুগে আবার শাকচুন্নি, এসব কুসংস্কার। আমরা তো আধুনিক মানুষ। রাত নামতেই পুলিশ ক্যাম্প বসালো গ্রামের প্রান্তে, বটগাছের কাছাকাছি। টর্চ জ্বালানো হলো, হাতে কলমে বন্দুক, রাইফেল প্রস্তুত। প্রথম রাতে কিছুই ঘটেনি। পুলিশরা মনে করল, হয়তো গল্পগুলো অতিরিক্ত ভয়ের। কিন্তু গভীর রাতের সময় হঠাৎ বাতাস থমকে গেল। শান্তি ভেঙে বের হলো এক ভয়ঙ্কর কান্নার শব্দ। হু হু, হা হা হা, তোমাদের কেউ বাঁচবে না। পুলিশেরা চোখ বুলিয়ে খুঁজতে লাগল। দূরে দেখা গেল সাদা শাড়ি পরা মহিলার আকৃতি, চুল ঝড়ের মতো উড়ে যাচ্ছে। রাহুল, একজন পুলিশ, টর্চ জ্বালিয়ে ডাকে, ওই কোথায়, দেখাও আমাদের। মহিলা হঠাৎ চোখ লাল করে হাসল। তার মুখ, দাঁত, চুল সব মিলিয়ে দৃষ্টিকটু ভয়ের এক চিত্র। পুলিশেরা গুলি চালালো, কিন্তু কোনো ক্ষতি হলো না। হঠাৎ সে এক পুলিশকে ধরে নিয়ে গাছের উপর উঠল। পিছনে থাকা পুলিশেরা হাহাকার করতে করতে পালাতে লাগল। গ্রামের মানুষ বাইরে দাঁড়িয়ে দেখছে, তারা চিৎকার করছে। বাচ্চারা মা বাবার আলিঙ্গনে কেঁদে যাচ্ছে। মহিলারা ঘর ভেতর ঢুকে দরজা লক করছে। কেউ বলল, এবার পুলিশও ফেলেছে, আমরা একা, কেউ বাঁচবে না। রাতের বাকি অংশটা ছিল একেবারে দম বন্ধ করা। শাকচুন্নির বাতাসে ঝড় তুলছে, কেঁপে উঠছে গাছের ডালপালা। দূরে কুকুর ও পশু হাহাকার করছে। সকাল হওয়ার আগে পুলিশদের কেউ ঘরে ফেরে। তারা রিপোর্ট করে, শাকচুন্নি সত্যিই আছে, আমরা সাহায্য করতে পারব না। গ্রামবাসী জানে,
ভোরের আলো আসলেও রাতের ভয় তাদের সাথে থেকে যাবে। তারা রাতের জন্য জড়ো থাকে একসাথে। কেউ একা বেরোতে পারে না, বটগাছের দিকে চোখ রাখতে থাকে। শাকচুন্নির ভাইয়ের দৌরাত্ম্য গ্রামের মানুষকে এক নতুন আতঙ্কে আবদ্ধ করেছে। আর রাতের অন্ধকারে দূরে হাহাকার শোনা যায়, যেন কেউ দূরে বসে তৃপ্তি নিয়ে তাদের ভয় দেখাচ্ছে। ওঝা, কবিরাজ এবং হোমযজ্ঞের লড়াই। গ্রাম দিগন্তপুর এখনও ভয়ে কাঁপছে। রাতের অন্ধকারে কেউ একা বের হতে সাহস পাচ্ছে না। শাকচুন্নি তার ভয়ঙ্কর চিহ্ন রেখেছে। হাজার চোখে হাহাকার, বাতাসে ফিসফিস, কুকুরের চিৎকার আর দূরের গাছপালার ঝাঁচড়া। গ্রামের মুরব্বীরা অবশেষে সিদ্ধান্ত নিল, এভাবে চলতে পারে না। ওঝা ও কবিরাজকে ডেকে আনতে হবে। তারা শাকচুন্নির বিরুদ্ধে লড়তে পারবে। ওঝার আগমন। ওঝা গ্রামে এসে বলল, আমি শুধু আধ্যাত্মিক জ্ঞান নিয়ে এলাম। যদি আমরা সঠিক মন্ত্র পড়ি এবং হোমযজ্ঞ করি, শাকচুন্নিকে আটকানো সম্ভব। গ্রামের মানুষ আতঙ্কিত হলেও ওঝার দিকে তাকিয়ে আস্থা পেল। হোমযজ্ঞের জন্য তারা বট গাছের চারপাশে আগুন জ্বালালো। ওঝা তাবিজ, মন্ত্র, হাতুড়ি এবং বিশেষ রক বা লৌহ জিনিসগুলো নিয়ে প্রস্তুতি নিল। গ্রামের মানুষ বাইরে দাঁড়িয়ে তাবিজের আলোতে আশ্রয় নিল। প্রথম সংঘাত। রাত গভীর হল। শাকচুন্নি হাজির হল, চুল ঝড়ের মতো উড়ে, চোখ রক্তলাল, দাঁত বের। ওঝা মন্ত্র পড়তে শুরু করল। ওম হ্রিং শাকচুন্নি আত্মা, ফিরে যাও, তোমার স্থান এই গাছের ভেতরেই সীমাবদ্ধ। শাকচুন্নি চিৎকার করে বাতাসে ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ আগুনের শিখা নিভে গেল। বাতাসে ঝড় উঠল। ওঝার তাবিজ উড়ে গেল। কয়েকজন গ্রামবাসী আহত হয়ে পড়ল। শাকচুন্নি আকাশে উড়ে গিয়ে বটগাছের ডালে বসল। ওঝা লড়ল, কিন্তু শক্তি কমে যাচ্ছে। গ্রামের মানুষের প্রতিক্রিয়া। গ্রামবাসী ভয়ে চিৎকার করতে লাগল, এবার কি হবে? ওঝা হারলে আমরা সব হারব। বাচ্চারা মায়ের আঁচল ধরে কেঁদে যাচ্ছে। মহিলারা জানালা দিয়ে ভয়ে তাকাচ্ছে। কবিরাজ বলল, আমরা মন্ত্রের সাথে সাথে আরও তাবিজ ব্যবহার করতে পারি, কিন্তু শক্তি আমাদের সীমিত। তাকে নিঃশেষ করার জন্য একত্রিত হতে হবে। ওঝা আবার মন্ত্র পড়ল। শাকচুন্নি চিৎকার করে দূরে উড়ে গেল। বাতাসে ঘূর্ণি তৈরি করল। গাছের শেকড় থর থর করছে। পুকুরের পানি ছিটকে উঠছে। কুকুর ও গরু একসাথে হাহাকার করছে। গ্রামবাসী ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওঝা বলল, এটা শুধু লড়াই নয়, আমাদের সাহসও পরীক্ষা হচ্ছে। যারা ভয় পাবে তারা হারবে। হোমযজ্ঞের চূড়ান্ত মুহূর্ত। ওঝা আগুনের চারপাশে ঘুরে মন্ত্র পড়তে লাগল। শাকচুন্নি তার দিকে ঝাঁপিয়ে পড়ল। বাতাসের সাথে লড়ছে। আগুনের শিখা নিভে যাচ্ছে, আর ওঝা তাবিজের মাধ্যমে প্রতিরোধ করছে। গ্রামের মানুষের চোখে পড়ল, শাকচুন্নির চোখে এক ধরনের ক্ষিপ্র রাগ। সে চিৎকার করছে, তোদের ভয়ের মধ্য দিয়েই আমি শক্তিশালী হচ্ছি। ওঝা চিৎকার করে বলল, এই ভয়ের অন্ধকারে আর দীক্ষা নেই। এই রাতে আমি তোমাকে আটকাবো। শাকচুন্নি হঠাৎ বাতাসে ঘূর্ণি তৈরি করে গ্রামের দিকে তাকালো। গ্রামবাসী চিৎকার করে ছড়িয়ে পড়ল। কিন্তু হঠাৎ ওঝা শেষ মন্ত্র পড়ল। একজোড়া লৌহ তাবিজ বটগাছের গোড়ায় ঠুকে দিয়ে শাকচুন্নি। পরিসমাপ্তি। শাকচুন্নি কেঁপে উঠল, চিৎকার করছে, বাতাসে ঝড় তুলছে, আগুন নিভে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তা এক জায়গায় বন্দী হল, বটগাছের ওপরে ঝুলে থাকা ছায়া। গ্রামবাসী ধীরে ধীরে স্বস্তি পেল, কিন্তু জানে শাকচুন্নি পুরোপুরি শেষ হয়নি। শেষ দৃশ্য, সাময়িক শান্তি। বটগাছের তলায় রাতের অন্ধকার ছড়িয়ে আছে। শাকচুন্নি বাতাসে ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করছে, কিন্তু ওঝা তার মন্ত্র ও তাবিজ দিয়ে সাময়িকভাবে আটকাতে পেরেছে। গ্রামবাসী একত্র হয়ে ঘরে ফিরে আসে, চোখে অশ্রু, মন ভরে আতঙ্কে। একজন বলল, আমরা বেঁচে আছি, কিন্তু কতদিন? ওঝা ধীরে ধীরে বলল, শাকচুন্নি পুরোপুরি হারেনি।
এটি শুধু এই রাতের জন্য থেমে আছে। আমাদের সাহস ও সতর্কতা ছাড়া সে আবার ফিরে আসবে। রাতের বাতাসে দূরে হাহাকার শোনা যাচ্ছে। পুকুরের জল চমকে উঠছে, কুকুর চিৎকার করছে। গ্রামের মানুষ জানে এটি শেষ নয়। ভয়ের ছায়া এখনো তাদের সঙ্গে আছে। বাচ্চারা মায়ের কোলে কেঁদে যাচ্ছে। মহিলারা দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে রাখছে। পুরুষেরা পাহারা দিতে বসেছে। শাকচুন্নির অদৃশ্য হাসি বাতাসে ভেসে আসছে, যেন বলছে, আমি ফিরব, তোমাদের ভয় আরও বড় হবে। গ্রামে সাময়িক শান্তি, কিন্তু ভয় এখনো বেঁচে আছে। এভাবেই গল্পের এই পার্টটি শেষ হল। গল্পটি লেখা হলো মদিনার টেলিকম, ভাদুরিয়া, চারমাতা, দাউদপুর রোড। সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।